টিসিবি ট্রাক সেল কর্মসূচি বন্ধ এবং শতাধিক পণ্য ও সেবার শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও নাগরিক ঐক্য। রাজধানীতে প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এই নিন্দা জানায় তারা। এ নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মাহবুব আলী এবং গুলশান থেকে আমাদের সাথে আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মাহবুব আলীর কাছে। জনাব মাহবুব আলী, যেটি জানতে চাই আপনার কাছে যে অর্থ বছরের মাঝখানে এত পণ্য সেবায় শুল্ক কর বাড়াতে হচ্ছে কেন? অর্থ উপদেষ্টার বক্তব্যটি শুনছিলাম। উনি বলছেন যে ফিসকাল ডেফিসিটের জন্যই ওনাকে ভ্যাট এবং সম্পর্ক ট্যাক্স বাড়ানোর প্রয়োজন হয়েছে। আসলে আশানুরূপভাবে রাজস্ব আদায় না হওয়ায় ভ্যাট বসাইতে বাধ্য হয়েছে। ডাইরেক্ট ট্যাক্সের চেয়ে ভ্যাটটা আসলে গরিব এবং মেহনতি মানুষকে বেশি এফেক্ট করে। কিন্তু যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে যে দেশ চালাতে রাজস্ব ব্যয় আছে, সেই রাজস্ব ব্যয়টি কিভাবে আসবে? রাজস্ব ব্যয় আসতে গেলে রাজস্ব আয় করতে হবে। এবং উনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে ওনারা ফিসকাল ডেফিসিটের জন্য পলিসি লেভেলে অন্য কোনো আর কোনো অপশন দেখছেন না, সেই জন্য ভ্যাট বাড়িয়ে তারা রাজস্ব আদায় করতে চেষ্টা করেছেন। এবং আমার মনে হয় এখানে আইএমএফ এর একটা প্রেশারও আছে। আমরা সবাই জানি যে লিকুইডিটি ক্রাইসিস বিদ্যমান রয়েছে। যেহেতু লিকুইডিটি ক্রাইসিস রয়েছে, তাই স্ট্যাবিলিটির জন্য তারা ভ্যাট বসিয়েছে। তবে আমি আশা করব এটা যেন শর্ট টার্ম হয়, এটা যেন লং টার্ম না হয়। কারণ শর্ট টার্ম না হলে প্রোডাকশনে কিন্তু অন্যরকম কি হবে সেটা বাজার যাচাই করে দেখতে পারেন তারা। তবে আমি মনে করি সাদা চোখে যে প্রোডাকশনের ক্ষেত্রে যদি আরেকটু ভালো হতো, যদি অন্যান্য আমরা সেক্টরগুলোকে এক্সপ্লোর করতাম যেগুলো আনএক্সপ্লোরড সেক্টর আছে। আমি আনএক্সপ্লোরড সেক্টর বলতে সেই সেক্টরগুলো বলছি, যেমন আমি গ্রামীণ এলাকায় যে দেখেছি কোনো কোনো মহিলা ইনফর্মাল সেক্টরে উদ্যোক্তা হিসেবে 5 থেকে 6 লাখ টাকা মাসে আয় করেন, অথচ তাদের উপর কিন্তু কোনো কর আরোপ করা হয়নি। হ্যাঁ, তো আমাদের দেশে এই এদের উপর কর আরোপ করা দরকার। কারণ ইনফর্মাল সেক্টরে হোক, ফর্মাল সেক্টর হোক, সেমি ফর্মাল সেক্টর হোক, কারণ যারা মেহনত করবেন তাদেরকে যেন ঠিক মতো ভরণ পোষণ করা যায় সেইটা রাখতে হবে। আরেকটি খেয়াল করতে হবে যে আমাদের যদি ইনকাম লেভেল বাড়ে তাহলে আমরা ট্যাক্সটার রিটার্নের একটা এই বিষয়গুলোতে আবারও আসবো। ডক্টর মোহাম্মদ মাহবুব আলী থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদের কাছে। জনাব তাসকিন আহমেদ, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, তার উপর কর বাড়াচ্ছে। এই উদ্যোগ আসলে সাধারণ মানুষের জন্য কতটা উপকারে আসবে? আপনাকে ধন্যবাদ। আমরা ব্যবসায়িক মহল থেকে কিন্তু সিরিয়াসলি অনেক উদ্বিগ্ন। আর সরকারের রেভিনিউ বাড়াতে হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম সংকোচন বা আমাদের মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে একের পর এক এমনিতেই আমরা প্রি কোভিড আমল থেকে শুরু করে বৈশ্বিক যুদ্ধ, তারপরে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি, আমাদের নাভিশ্বাস বেরিয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে হঠাৎ করে একসাথে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস রেট বাড়ানো এবং ভ্যাট বাড়ানো, এটা কিন্তু ইমিডিয়েট এফেক্টে আমাদের আপামর জনতার উপরে কিন্তু এটার কষ্টটা গিয়ে পড়বে। শুধু তাই না, আপনি দেখবেন আমরা কিন্তু ঢাকা চেম্বারের পক্ষ থেকে প্রায় 80 লক্ষ কটেজ এবং স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি। এরাই কিন্তু বাংলাদেশের প্রায় 50% জনবলকে এমপ্লয়মেন্ট দিয়ে থাকে। এই বিজনেস কমিউনিটি এতগুলো চাপ একসাথে কিভাবে তারা নিবে? তারা তো দুদিন পরে মানুষকে বেতন দিতে পারবে না। এই আশার মানে আমাদের প্রফেসর সাহেব যেভাবে বলছিলেন যে ঠিক আছে, ওনাদের শর্ট টার্ম ডেফিসিটটা নেওয়ার জন্য তারা করেছে, কিন্তু এরকম কিন্তু আরো মেকানিজম আছে। আরেকটু হায়ার ইন্টারেস্ট রেটেও যদি ওয়ার্ল্ডের অনেক জায়গা থেকে কিন্তু তারা এই সাপোর্টটা নিতে পারতেন। তো আমরা এখনো অনুরোধ করব সরকারকে এই ইমিডিয়েট একটার পরে একটা রেট্রো এফেক্ট না করে একটু স্লো গতিতে আগালে আমার মনে হয় এটা ভালো হবে। জি, জনাব তাসকিন আহমেদ থাকুন আমাদের সাথে। আবারও চলে যেতে চাই জনাব মোহাম্মদ মাহবুব আলীর কাছে। জনাব মাহবুব আলী, গোপনে প্রজ্ঞাপন জারি করে শুল্ক বাড়ানো কতটা জনবাধ্য? অ্যাকচুয়ালি কাজটি গোপনে করেছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু আমি যেটা মনে করি এটা নিয়ে বলা হচ্ছে যে কারো সাথেই কোনো আলোচনা করা হয়নি।
হ্যাঁ, আমি ওই জায়গাটায় আসছি। আমি মনে করি যেমন যেহেতু ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং ফেয়ারনেসের প্রশ্ন আছে, সেটা হতে পারতো, তাহলে আরেকটু ভালো হতো। কিন্তু আমার আরেকটা কথা আছে, যে কেন এত ডেফিসিট হচ্ছে। হ্যাঁ, আমাদের তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো কলকারখানা হয়তো এখন কাজ করছে না, যার ফলে তারা কি করছে, তারা তাদের মানে একদিকে শ্রমিকদের বেতন দিতে পারছে না, অন্যদিকে তারা কিন্তু রেভিনিউ আর্ন করতে পারছে না। রেভিনিউ আর্ন করা না করার ফলে তারা ট্যাক্সও দিতে পারছে না। এই যে ট্যাক্স এর যে গ্যাপটা, এই গ্যাপটা এখন আমরা বিদেশ থেকে যদি আনি, সেটা কিন্তু আমাকে কি করতে হবে, এবং বিদেশ থেকে আনার জন্যই কিন্তু আমাদের এই কাজটা করছে। কারণ এই যে এতগুলো পণ্যের উপর ট্যাক্স, ভ্যাট বসানো হয়েছে, যেটা আমরা জানি যে ডাইরেক্ট ট্যাক্সেশন, যে ইনডাইরেক্ট ট্যাক্সেশনটা আসলে একজন ভিক্ষুককে যেভাবে কষ্ট দেয়, একজন বড়লোককে কিন্তু সমপরিমাণ ট্যাক্স দিতে হয়। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, যে আমরা যে ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করতে চাচ্ছি এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, সেখানে কিন্তু আমাদের আরেকটু সাবসিডিও দিতে হবে। কারণ ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে যদি প্রোডাকশন কস্ট বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিতে কতটুকু সুবিধা তারা করতে পারবে, সেটাও কিন্তু দেখার বিষয়। আমি মনে করি এটা সাময়িক হোক, কিন্তু পাশাপাশি নতুন নতুন খাত আবিষ্কার করুক। যেগুলো যেমন আমি বলি, বাংলাদেশে একটা ভালো ব্যবসা ইদানিং শুরু হয়েছে, ঘটকালি ব্যবসা। আমি গত বার বলেছিলাম যে ঘটকালির উপর ট্যাক্সেশন বসানো, এবং এরকম ভাবে আনএক্সপ্লোরড যে মার্কেট গুলো আছে, সেগুলোর মধ্যে যেমন আমরা দেখছি যে, ঠিক আছে, আমাদের যে গ্রামীণ ফোন বলেন, বাংলা লিঙ্ক বলেন, যে মোবাইল কোম্পানি গুলো আছে, সেগুলো অনেক বেশি অবশ্যই কর্পোরেট ট্যাক্স দেয়। কিন্তু তারপরও তারা যখন লার্জ সাম অফ প্রফিটটা ইয়ারলি এন্ডিং এ নিয়ে যাচ্ছে বিদেশে, বৈধভাবেই হোক, কিন্তু তারা পাল্টা যখন সিএসআর করে না, বা এই দেশে রিইনভেস্ট করে না, তাদের উপর কর আর একটু আরোপ করা যায় কিনা সেটা দেখতে। আর যেহেতু স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই আমাদের তামাক জাতীয় পণ্য, সেইগুলোর উপর অত্যন্ত বেশি কি বলে, আমাদের নির্ভরতা আছে যুব সমাজের। সেখানে আমরা যদি আরেকটু ট্যাক্সেশন দেই, তাহলে ভালো। বরং যে সোশ্যাল ইম্প্যাক্ট, যেগুলোতে আমাদের সোসাইটিতে লাভবান হবে এবং মানুষের কর্মসংস্থান হবে, সেগুলোকে আমরা আরো প্রণোদনা দেওয়ার ব্যবস্থা থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। জি স্যার, থাকুন আমাদের সাথে। আবারও চলে যেতে চাই জনাব তাসকিন আহমেদের কাছে। জনাব তাসকিন আহমেদ, স্যার যেমনটি বলছিলেন যে রাজস্ব বাড়ানোর জন্য ভ্যাট বসাতে হচ্ছে সরকারকে, আপনার কাছে কি মনে হয় যে রাজস্ব বাড়াতে পারছে না বলেই কি সরকারের কর বাড়ানোর পদক্ষেপ কিনা? অনেকগুলো প্রফেসর সাহেব রাইটফুলি বলেছেন যে অবশ্যই গত 2 বছর আমরা কিন্তু একটা হিউজ ডলার ক্রাইসিস দেখেছি মার্কেটে। এই ডলার ক্রাইসিসের জন্য এবং এলসি ওপেনিং এ একটা বাধ্যবাধকতা ছিল, যেহেতু মাল কম এসেছে, সো আমাদের কাস্টমস ডিউটিও আমরা সরকার কম উঠাতে পেরেছে। সো এই এমনিতেই কিন্তু আমাদের এন্টায়ার বিজনেস প্রসেসটা কিন্তু একটা ধীর গতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের দেশে সকল ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, অলমোস্ট বন্ধ প্রায়। তো ইনফ্রাস্ট্রাকচার যখন বন্ধ হয়ে যাবে, কনস্ট্রাকশন মেটেরিয়াল লাইক সিমেন্ট, রড সবকিছুই কিন্তু অলমোস্ট স্ট্যান্ড স্টিলে চলে এসছে। না ওরা ভ্যাট দিতে পারছে, না সরকার আদায় করতে পারছে। তো এর উপরে সবকিছু মিলিয়ে এখন আপনি যেভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু কোভিড এর টাইমে বা ইকোনমিক ডাউনটার্নে কিন্তু সরকারের থেকে উল্টা ভর্তুকি এক্সপেক্ট করে। আমরা ভর্তুকি না হয়েও অ্যাটলিস্ট আমাদের জনজীবন যাতে এই টাইমের মধ্যে আমরা চালাতে পারি, সেই দিকে কিন্তু আপামর খেটে খাওয়া মানুষ যাতে কাজ করে অ্যাটলিস্ট জীবিকা নির্বাহন করতে পারে, সেই জন্য আমরা কিন্তু আজকে ইভেন বলেছি সরকারের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এবং বাজেট থাকে, তার একটা সিংহভাগ কিন্তু ওনারা পাবলিক সেক্টরে ইউজ করে থাকেন। সো আমরা তো যারা ছোট ব্যবসায়ী আছি, তারা নিজেরা টিকা তো দূরে থাক, আমাদের বেতন দেওয়া একটা বড় দুর্বিষহ একটা জিনিস হয়ে যাচ্ছে। চলেন সবাই মিলে একসাথে আমরা এই কঠিন সময়টা পার করি। এই জন্যই আমরা আমরা আজকে বলেছি আমাদের প্রেস কনফারেন্সে যে আপনারাও আপনাদের পাবলিক সেক্টর যত রকম খরচ আছে তার 10-20% আপনারা কমিয়ে নেন। এক বছর লাগে বা 2 বছর লাগে, আমরা একসাথে পুরো প্রেশারটাই প্রাইভেট সেক্টরের উপরে দিয়ে দিয়ে দিলে এটা তো ঠিক হলো না বলে আমরা মনে করি।
জি, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি থাকুন আমাদের সাথে। আবারও যেতে চাই মোহাম্মদ মাহবুব আলীর কাছে। জনাব মোহাম্মদ মাহবুব আলী, বাজেটের সময় এলে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়ার আশঙ্কা রয়েছে কি? অ্যাকচুয়ালি বাজেট আস্তে আস্তে তো আপনার আমরা জানি জুন মাসের আগে বাজেট, মানে কিন্তু তার আগে আমাকে যে কোনো ভাবে হোক মূল্যস্ফীতিটাকে অ্যারেস্ট করতে হবে। কারণ মূল্যস্ফীতি যেটা হচ্ছে যে আমাদের মেহনতি মানুষ, গরিব মানুষগুলো তাদের জীবনযাত্রার মানটা আরো নিচে নামা যাবে এবং দেয়ালে পিঠ থেকে যাবে। তাই আমি মনে করি এখন থেকে যদি আমরা ড্রাস্টিক্যালি যে সমস্ত মানে যে সমস্ত সাপ্লাই চেইনের যে সমস্ত আছে এবং গ্লোবাল ভ্যালু চেইনে আরেকটু যেন সুবিধা হয়, সেই জন্য আমরা এখন থেকে কঠোরতার সাথে এই সাপ্লাই চেইনটাকে ম্যানেজ করতে হবে। কারণ যদি মূল্যস্ফীতি ঘটে তাহলে আরো মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটা কমে যাবে। তবে লিভিং স্ট্যান্ডার্ড যাতে না কমে সেই জন্য অর্থ উপদেষ্টা যেটা বলেছেন সেটা যেন কার্যকরী করেন। উনি বলেছেন যে অর্থ উপদেষ্টা বলেছেন যে ওনারা সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে আগের মতোই মানুষকে সুযোগ সুবিধা দিবেন এবং সোশ্যাল সিকিউরিটির পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসে যে সমস্ত ইন্ডাস্ট্রি লিস্ট আছেন এবং এন্টারপ্রেনিউর আছেন তাদেরকেও আমি মনে করি সহায়তা দেওয়া উচিত। কারণ দেশের মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এসএমইর কথা বলেন, সিএমএসই কথা বলেন অথবা লার্জ ইন্ডাস্ট্রির কথা বলেন, ওখানে কিন্তু আমার লার্জ সেক্টরের এমপ্লয়মেন্ট অপরচুনিটি। পাশাপাশি এগ্রি ফার্মের যারা আছে তারা ফেয়ার প্রাইসিং চায়। এই ফেয়ার প্রাইসিং এর যাতে অর্থাৎ নতুন নতুন সিন্ডিকেশন না থাকে। সেক্টরকে করের আওতায় আনা। ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব তাসকিন আহমেদ, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।